প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে স্বপ্নধারার সৌজন্যে। দর্শক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পদ্ধতি বাতিল করে আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের যে পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল তার আংশিক বাতিল করেছে হাইকোর্ট। এর ফলে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের বিধান বাতিল হল। সংবিধানে আরও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ তৈরি হয়েছে। পাশাপাশি গণভোটের বিধানও পুনরুজ্জীবিত করা হয়েছে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছে। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতার জোরে আওয়ামী লীগ সরকার 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি করে শুধু সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করেননি, এর অনেক বড় প্রভাব পড়েছে রাষ্ট্র ও রাজনীতিতে। পুরোপুরি ধ্বংস করা হয়েছে নির্বাচন ব্যবস্থা। 2014 সালে একতরফা নির্বাচন, 2018 সালে রাতের ভোটের নির্বাচন এবং 2024 সালে ডামি নির্বাচনের পথ তৈরি করেছিল এই সংশোধনী। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানালেও উল্টো তাদের গ্রেপ্তার, গুম সহ বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় আগামী নির্বাচন কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান এবং সুপ্রিম কোর্ট বারের সাবেক রেজিস্ট্রার, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক ইকতেদার আহমেদ। দর্শক, অনুষ্ঠানে প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছে মূল আলোচনা বিষয়ে আগামী নির্বাচন কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। প্রথমে শুরু করতে চাই ইকতেদার আহমেদ, আপনার কাছে যে আপনি তো আইন বিশেষজ্ঞ একজন, সংক্ষেপে বলবেন যে আজকে যে পঞ্চদশ সংশোধনী বাতিল করা হলো, কিছু কয়েকটি ধারা বাতিল করা হলো, এই প্রসঙ্গে আপনার কি বক্তব্য আছে? দেখুন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা, এটা তো সংবিধানে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সন্নিবেশিত হয়েছিল। এখন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা সংবিধানে অকার্যকর এবং অস্তিত্ববিহীন। তো এখন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হলো। তো এখন একটা অকার্যকর বা অস্তিত্ববিহীন কোনো বিষয়ে, এটা ধরেন পঞ্চদশ সংশোধনী এখন আজকে আংশিক বাতিল ঘোষণা করা হলো, এটার অর্থ এই না যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনি রেস্টোর হয়ে গেছে। এটাকে যদি রেস্টোর করতে হয়, এটা সংশোধনের মাধ্যমে রেস্টোর করতে হবে। তো আমাদের একটা আইন আছে, এটাকে বলা হয় জেনারেল ক্লজেস অ্যাক্ট। তো জেনারেল ক্লজেস অ্যাক্ট, সেখানে আমাদের সংবিধানের আর্টিকেল 152 সাব আর্টিকেল 2, সেখানে বলে দেওয়া আছে যে অন্যান্য আইনের ব্যাখ্যার ক্ষেত্রে জেনারেল ক্লজেস অ্যাক্ট যেভাবে প্রযোজ্য, সংবিধানের ব্যাখ্যার ক্ষেত্রেও জেনারেল ক্লজেস অ্যাক্ট সমভাবে প্রযোজ্য। এবং জেনারেল ক্লজেস অ্যাক্টের সেকশন 6 সাবসেকশন 2, সেখানে বলে দেওয়া আছে যে বাতিল রিপিল শ্যাল নট রিভাইভ এনিথিং নট ইন ফোর্স অর এক্সিস্টেন্স অ্যাট দি টাইম রিপিলস টেক্স ইফেক্ট। অর্থাৎ বাতিল কার্যকরকালীন কোনো কিছু যদি অকার্যকর বা অস্তিত্ববিহীন থাকে, তাহলে বাতিল আদেশ দ্বারা সেটাকে আপনি পুনরুজ্জীবিত করতে পারবেন না। এখন এই আমাদের যে ত্রয়োদশ সংশোধনী হচ্ছিল আমাদের সংবিধানে অকার্যকর এবং অস্তিত্ববিহীন। তাহলে একটা বিষয় যেটা হলো সংবিধানে অকার্যকর বা অস্তিত্ববিহীন, সেটার অস্তিত্ব সৃষ্টি করে আপনি তো সেটাকে সংবিধানে পুনর্বহাল করতে পারবেন না। তাহলে এখন একটা করা যায় যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সমঝোতা হয়, তারা যদি ঐক্যমত পোষণ করেন যে তারা যে দলই ভবিষ্যতে, যেমন যেটা 1991 খ্রিস্টাব্দে হয়েছিল, যে সকল দলের ঐক্যমতের ভিত্তিতে আমরা কি করেছিল, যে শাহাবুদ্দিন সাহেবের যে অস্থায়ী সরকার ছিল সেটাকে অনুমোদন দেওয়া হয়েছে এবং আমাদের হলো এই রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে আপনি এই যে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা আপনি প্রত্যাবর্তন করলেন। তাহলে এখন যদি আমাদের যে মাঠের যে সকল রাজনৈতিক দল আছে এবং আগামী নির্বাচনে যে সকল রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করবে এবং যে সকল রাজনৈতিক দলের সমন্বয়ে সরকার গঠিত হবে, ওই সকল রাজনৈতিক দল যদি একটা সমঝোতায় উপনীত হয় যে একটা অন্তর্বর্তী সরকার বা একটা তত্ত্বাবধায়ক সরকার হবে এবং এই সরকারকে আমরা তাদের ঐক্যমতের ভিত্তিতে সরকারকে আমরা বৈধতা দিব। আর আপনারা এটা অনেকে বলার চেষ্টা করছেন যে এটা রিভাইভ হয়ে গিয়েছে, রিভাইভ করার বা রিভাইভ হওয়ার কোনো ধরনের সুযোগ নাই। এই প্রসঙ্গে আমি আপনাকে বলি, যেমন আমাদের যে 111 গভর্নমেন্ট যেটা ছিল, যে অর্থাৎ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, ওই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারটি অ্যাজ অফ টুডে নট ভ্যালিডেটেড বাই দি পার্লামেন্ট।
এখন ওনারা কি করেছেন, খায়রুল হক সাহেব যখন পঞ্চম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল মামলার আপিল শুনানিকালে উনি একটা প্যারাগ্রাফ যোগ করে দিলেন সেখানে, এবং সেখানে ইনি এই সরকারটাকে বৈধতা দেওয়ার প্রয়াস নিলেন। তাহলে যে কোনো একটা অবৈধ সরকারকে বৈধতা দিতে পারে একমাত্র সংসদ। সংসদের অনুপস্থিতিতে অন্য কোনো কর্তৃপক্ষের এই ক্ষমতা কিন্তু নাই। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে মাহমুদুর রহমান, আপনি বলুন যে এই সংশোধনীগুলো আনা হয়েছে কয়েকটি, বিশেষ করে এখানে বেশ কয়েকটি সংশোধনীর কথা বলা হচ্ছে যেটি ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে, কিন্তু অনেকে বলবার চেষ্টা করেছেন যেটি গণপরিষদ হচ্ছে সংবিধানের ভিত্তি, সেই মৌলিক কাঠামো কি পরিবর্তন করা যায় কিনা, এই প্রসঙ্গে কি বলবেন আপনি? আমি আপনার প্রশ্ন ঠিক বুঝি নাই। এরকম মানে একটা জানা গেছে যে যেটি এরকম না যে ধর্মনিরপেক্ষতা বাতিল হয়েছে, এরকম নয়। বলা হয়েছে যে ধরেন 7B-তে যেগুলো আছে সেগুলো আগে তো ছিল, এগুলো আপনি টাচ করতে পারবেন, এগুলো হচ্ছে বেসিক্স অফ দি কনস্টিটিউশন, এবং বেসিক্স অফ দি কনস্টিটিউশন আপনি যদি হাত দিতে যান এইটা ট্রিজনের মতো হবে। এগুলো মানে করতেই পারবেন, ইভেন গণভোটেরও কোনো সুযোগ নাই, 2/3 মেজরিটি দিয়েও সেটা কোনো সুযোগ নাই। আর্টিকেল 7A-তে আবার ছিল যে ক্ষমতা দখল করবার যে চেষ্টা, যে কোনো ধরনের উদ্দেশ্য, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, ওটাকে রাষ্ট্রদ্রোহিতার মামলার মধ্যে বা ওইভাবে তাকে শাস্তি দেওয়া যাবে। এখন যেটা করা হলো সেটা হচ্ছে 7A বাতিল হয়ে গেল, আর 7B যেটা আছে সেটার মধ্যে যতগুলো ক্লজ আছে সেটা যে ওইখানে বলা হয়েছিল যে এইটা মানে চেঞ্জ করা যাবে না, কিছুই করা যাবে না, এরকমই থাকবে। এখন ওই ক্লজটা তুলে দেওয়া হয়েছে, এইটা ইট ইজ নাও মেড ওপেন, যে এইটা আপনি অ্যামেন্ড করতে পারবেন বা অন্য কিছু করতে পারবেন, এবং এই পুরো বিষয়টাই আপনার মূলত রাজনৈতিক দলগুলোর উপরে চিন্তা হয়েছে ভবিষ্যতের জন্য। ফলে এটা বাতিল হয়ে গেছে এখন তা বলা যাবে না, কিন্তু এটা যদি বাতিল করতে চায় সর্বসম্মতভাবে হোক অথবা পার্লামেন্ট বসে পার্লামেন্টারি সিস্টেমে হোক, সেরকম করে হয়তো করা যাবে, কিন্তু তাছাড়া করা যাচ্ছে না। ধন্যবাদ। আপনি কি বলেন যে এই যে পঞ্চদশ সংশোধনী, অর্থাৎ যে একটি সুষ্ঠু ভোটের তত্ত্বাবধায়ক ছাড়া যে গত 3টি নির্বাচন হলো একটি দলীয় সরকার অধীনে, এবং কি ঘটনা ঘটলো সেটা আমরা সকলেই জানি, যে একটা অচলায়তনের সৃষ্টি হয়েছিল গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারার ব্যাপারে। এখন একটি বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে, যেটি ইকতেদার আহমেদ বললেন যে এটি এখন সম্পূর্ণ হয়নি, এটি প্রক্রিয়ার ব্যাপার, এবং রাজনৈতিক মতৈক্যের ফলেই সেটি সম্ভব হতে পারে। বিষয়টি কিছু সম্পর্কে কী বলবেন আপনি? ধন্যবাদ মান্না ভাই, ইকতেদার ভাই, শুভেচ্ছা দর্শকদের। আসলে গণতন্ত্র হচ্ছে কি একসঙ্গে চলা, একসঙ্গে থাকা, এবং সবার মতামতের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনা করা। এর অর্থ না যে যারা সংখ্যাগরিষ্ঠ তারা জবরদস্তি করবে, যা কিছু চাপিয়ে দেবে। কিন্তু আমাদের রাজনীতির ইতিহাস হচ্ছে 53 বছরের যে চাপিয়ে দেওয়া, যারাই যখন ক্ষমতায় আসছে চাপিয়ে দিয়েছে। দেখুন, এবং সেক্ষেত্রে কিন্তু আইন সংবিধানকে ব্যবহার করা হয়েছে, এমনকি বিচার বিভাগকেও। এই যে পঞ্চদশ সংশোধনী স্থাপন করা হয়েছিল, সেখানে সংবিধান আইনের দোহাই দেওয়া হলো, জনরায়ের দোহাই দেওয়া হলো, যেহেতু 2/3 সংখ্যাগরিষ্ঠ। আজকে আদালতের রায়ের মধ্যে দিয়ে এটা প্রমাণিত হলো, সর্বোচ্চ আদালতও যদি কোনো রায় দেয় সেটাও বিচার করার ক্ষমতা বা নৈতিক অধিকার জনগণের আছে। মানে রায় দিলেই সেটি স্বতঃসিদ্ধ হয় না। এমনকি সংসদে আইন পাশ হলেও, আপনার একদলীয় বাকশাল তো সংসদেই পাশ হয়েছিল, সামরিক শাসনকে বৈধতা দেওয়া সংসদেই পাশ হয়েছিল 2 সামরিক সরকারকে। সুতরাং এখন আমরা এই যে 53 বছরের জঞ্জাল, এই সরাতে মানে এক সরকারের জঞ্জাল আর এক সরকার সরায়, আবার তারা যতটুকু সরায় তার চেয়ে বেশি জঞ্জাল তৈরি করে যায়। মানে এর প্রতিকার কি? এই যে ছাত্র গণঅভ্যুত্থানের পরে যে প্রশ্নটি উঠেছে, 3টি নির্বাচন, হ্যাঁ, এই যদি পঞ্চদশ সংশোধনী না হতো, আওয়ামী লীগ সরকারের পক্ষে 3টি নির্বাচন এভাবে করা সম্ভব হতো। তার চেয়েও যে কঠিন, ভারতের তো তত্ত্বাবধায়ক সরকার নাই। আমরা যদি আমাদের রাজনৈতিক নেতৃত্ব যদি ওই মানে উন্নীত না হতে পারে যে তারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত, করতে দেবে বা করবে, মানে যারা ক্ষমতায় থাকবে তারা করবে, আর যারা ক্ষমতায় বাইরে থাকবে তারা করতে দেবে, আমরা এটা তৈরি করতে পারি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা তো খুব কি বলে উত্তম কোনো ব্যবস্থা নয়,
এটি হচ্ছে রাজনৈতিক দলের অক্ষমতা এবং অসততার একটা প্রতিকার 3 মাসের জন্য। আপনি দেখুন, একটা দলকে আমি দায়িত্ব দিলাম 5 বছর, এই দলটি যা ভোট দিয়ে যে এই 5 বছর এই দলটি দেশ পরিচালনা করবে, আর নির্বাচনটি সেই সরকার করতে পারবে না। মানে এটি কি গণতন্ত্র হতে পারে? আপনি বলতেছেন রাজনৈতিক দলগুলিরই একটি লফুল সেটা, যার কারণে না, দল না, রাজনৈতিক নেতৃত্ব, রাষ্ট্র যারা পরিচালনা করে। মানে এই যে আমাদের এখানে বারবার আপনার কাছে আমি আসবে, এখন দর্শক টেলিফোন আছে, ফোনটি নেই। শুভরাত্রি দর্শক, আপনার পরিচয় দিয়ে বলুন সংক্ষেপে প্রশ্নটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খসরু বলছিলাম পিরিজপুরের কাউখালী থেকে। আজকে আমার প্রশ্ন 3 জনের কাছেই। প্রশ্ন হলো, আমাদের দেশে বিভিন্ন সময় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, গণতন্ত্রের নামে নানা রকম আমাদেরকে প্রতারণা করা হয়েছে। সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আগামী নির্বাচনে যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে, অন্তর্বর্তীকালীন সরকার যদি একটি নির্বাচন দেয়, সেখানে গণতান্ত্রিক চর্চা এবং সুস্থ দ্বারা রাজনীতিতে ফিরে আসার কোন সুযোগ সৃষ্টি হবে কিনা, আলোচকরা কি মনে করেন? ধন্যবাদ, সঙ্গেই থাকুন। সারাব ভাই বলুন। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। সুযোগ করার জন্যই তো এত বড় ছাত্র গণ অভ্যুত্থান হলো। 15 বছরের লড়াই চললো, রাজনৈতিক সংগ্রাম মান্না ভাই করলেন। যার যার অবস্থান থেকে, গণমাধ্যম তার অবস্থান থেকে চেষ্টা করেছে। আমরা তো বারবার আশাবাদী হতে চাই এবং বিজয় আন্দোলন সংগ্রামে বিজয়ী হই, তারপর সেটা ধরে রাখতে পারি না। হ্যাঁ, এইবার একটা আয়োজন হয়েছে যে সংস্কারের মাধ্যমে এমন একটা পথ বের করা যাতে বারবার এই স্বৈরতন্ত্র জেকে বসতে না পারে। অবশ্যই আগামী নির্বাচন, আপনার যে শিরোনাম, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের অধীনে হবে। পরবর্তী হয়তো আরও পরবর্তী নির্বাচনগুলোও হবে আশা করি। কিন্তু গণতন্ত্রটা কার্যকর হবে কিনা, যারা ক্ষমতায় আসবেন তারা বিরোধী দলকে কাজ করতে দেবে কিনা, যারা বিরোধী দলে থাকবেন তারা মানি না মানব না প্রথম দিন থেকে শুরু করবেন কিনা, এখন এই রাজনৈতিক সংসদ বর্জন করবে কিনা, এই রাজনৈতিক সংস্কৃতি তো কোনো আইন বদলাতে পারে না, কোনো আইন দিয়ে হয় না, কোনো বিধি দিয়ে হয় না, কোনো সংবিধান দিয়ে হয় না। এটা একটা দীর্ঘদিনের প্রক্রিয়া, অনুশীলন, চর্চা। এটি আমরা করতে কতটা অভ্যস্ত। বিশেষ করে বাংলাদেশে এমন কোনো বিরোধী দল নেই যারা গণতন্ত্রের পরীক্ষিত সৈনিক। সব বিরোধী দল যারা এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, আওয়ামী লীগ সহ, কিন্তু ক্ষমতায় যে আমরা তাদের অন্য চরিত্র দেখি। এটি যদি না দেখি তাহলে গণতন্ত্র কাজ করবে। এই বারবার তত্ত্বাবধায়ক তো আওয়ামী লীগই আনলো, জামাত ইসলাম, জাতীয় পার্টি, বাম এদের সঙ্গে নিয়ে, সেটা বাতিল করলো কেন? এবং বিএনপি তার আগে আবার এটা সংশোধন করলো, বিচারপতির বয়স বাড়ালো, তারপর আবার রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক প্রদান করলো। মানে সবার কৌশল কি? অপকৌশল হচ্ছে যে কোনোভাবে আমাকে ক্ষমতায় থাকতে হবে। মানে এর থেকে বেরিয়ে আসার পথ কি? এখন একটাই হতে পারে যে যারা এরকম করবে তাদের 50 বছরের জন্য তাদের রাজনীতি নিষিদ্ধ, যেটি এখন হয়েছে, যে দাবি উঠেছে। মানে এটি যাতে না হয়, মান্না ভাইরা আছেন যে তারা কি পথ বের করবেন, ইকতিদার ভাই আছেন আইনি কি পথ আছে, কিন্তু আসলে রাজনৈতিক সংস্কৃতি এটা বদল দরকার। এটি যদি এই ছাত্র গণ অভ্যুত্থানে এতগুলো প্রাণের বিনিময়ে যদি হয়, বাংলাদেশ রক্ষা পাবে। মানে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা পাবে, মানুষ রক্ষা পাবে। এখন দেখুন নিত্যপণ্যের দাম কি অবস্থা, মানে দাম কিভাবে বাড়ছে, নিরাপত্তা নেই, মানুষ আপনি ঢাকা শহরে বের হতে পারেন না। আলোচনা হওয়া উচিত, সংগ্রাম হওয়া উচিত। তো এসব নিয়ে আমরা সেই প্রতি 5 বছর পর পর একটা যুদ্ধে অবতীর্ণ হই, নিজের সঙ্গে যুদ্ধ এবং আত্মঘাতী যুদ্ধ। এই যুদ্ধ থেকে আমরা কবে পরিত্রাণ পাবো জানি না। এই যে মাননীয় দর্শক যে কথাটি বলেছেন, এটা তার আবেগের কথা, মনের কথা, যে আমরা আর কতবার এরকম প্রতারিত হব। আশা করি যে ভবিষ্যতে রাজনৈতিক নেতৃত্ব তারা অন্তত অতীতের ভুল থেকে শিক্ষা নেবে। ধন্যবাদ।
এক্ষেত্রে আপনি বলুন যে আপনি তো আইনের কথা বললেন এবং যেটি সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কারের ভিতর দিয়ে আইনও করা হচ্ছে যাতে একটি সুষ্ঠু নির্বাচন হয়, আইনের ধারাগুলো পরিবর্তন করা হচ্ছে। সোহরাব হোসেন যেটা বললেন যে আইন যতই পরিবর্তন করা হোক না কেন, যদি সংস্কৃতির পরিবর্তন না হয় তাহলে আইন দিয়ে কি একটি সুষ্ঠু অবাধ নির্বাচন বা গণতন্ত্রকে নির্বাচন হয়তো করা সম্ভব, গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব কিনা? না, আপনি যদি ধরেন বাংলাদেশের নির্বাচনী ইতিহাস পর্যালোচনা করেন তাহলে দেখা যাচ্ছে যে এ পর্যন্ত তো 13টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 12টি, হ্যাঁ, 12টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে আপনি দেখেন যতগুলো নির্বাচন দলীয় সরকারের অধীন অনুষ্ঠিত হয়েছে, প্রতিটি নির্বাচনে দেখা গিয়েছে যে যারা ক্ষমতাসীন ছিল তারা নির্বাচনে বিজয়ী হয়েছে। তাহলে হচ্ছিল দলীয় সরকার ক্ষমতাসীন থাকা অবস্থায় বিরোধীদের নির্বাচনে জয়ের বা সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ের কোনো নজির বাংলাদেশে নাই। ঠিক এর বিপরীত আমরা দেখলাম যে দলীয় সরকার বহির্ভূত সরকারের অধীন, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের অধীন বা অস্থায়ী সরকারের অধীন বা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীন যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, ওই নির্বাচনের অব্যবহিত পূর্বে যারা ক্ষমতাসীন ছিল নির্বাচনে তারা পরাভূত হয়েছে। তাহলে এটা হচ্ছিল আমরা কিন্তু যে আমাদের এই রাজনৈতিক যে সংস্কৃতি, এখন আমরা যদি দলীয় সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হয় আমরা কিন্তু আগাম অনুধাবন করতে সক্ষম যে কারা নির্বাচনে বিজয়ী হবে। আর যদি দলীয় সরকার বহির্ভূত সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলেও আমরা অনুধাবন করতে সক্ষম যে নির্বাচন পূর্ববর্তী যারা ক্ষমতাসীন ছিল তারা নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারছে না। তো এই বাস্তবতার নিরিখেই কিন্তু বাংলাদেশে এই তত্ত্বাবধায়ক সরকারের আগমন ঘটেছিল। এখন আমাদের যেহেতু হলো যে পারস্পরিক আস্থা বা বিশ্বাস এক রাজনৈতিক দলের প্রতি আরেক রাজনৈতিক দলের নাই, তো যতক্ষণ পর্যন্ত না এই আস্থা বা বিশ্বাস না হবে, তত্ত্বাবধায়ক যেটা আসছিল, যেটি কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা আসছে 91 সালে, কিন্তু সেটি কেন টিকলো না, কেন বিতর্কিত হয়ে গেল, কেন তারা টিকিয়ে রাখতে পারলো না? এটা ওই যে পারস্পরিক আস্থা বা বিশ্বাস নাই, ওই কারণে আমরা পৃথিবীর অন্যান্য দেশে আপনি দেখেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ভারতেও আপনার নির্বাচনের পরে এখনও কিন্তু আনুষ্ঠানিক ফলাফল ঘোষিত হয়নি। যখন দেখছে যে বিজিত দল সে দেখছে যে তারা নির্বাচনে সরকার গঠন করতে পারছে না বা পরাভূত হয়েছে, তারা পরাজয় স্বীকার করে যিনি নির্বাচনে বিজয়ী হয়েছেন বিজয়ী দলের নেতাকে ওনারা অভিনন্দন জানান। এই সংস্কৃতি তো আমাদের দেশে এখনও আমরা সৃষ্টি করতে পারি নাই। ইভেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে আমাদের নির্বাচন হয়েছে তখনও আমরা দেখেছি যে যারা নির্বাচনে পরাজিত হয়েছে তারা এই নির্বাচনটিকে গ্রহণ করেননি। ইভেন বাংলাদেশের ইতিহাসে যেমন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে এই যে গ্রহণযোগ্য নির্বাচন ছিল শাহাবুদ্দিন সাহেবের অধীনে যে নির্বাচনটি হয়েছিল, ওই নির্বাচন পরবর্তী আমরা দেখলাম যে যারা পরাভূত হয়েছে তারা এটাকে সুষ্ঠু নির্বাচন বলে স্বীকৃতি দেয়নি। তো যতক্ষণ পর্যন্ত না আমাদের এই রাজনৈতিক সংস্কৃতি বা মানসিকতার পরিবর্তন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আমি মনে করি যে এখানে হচ্ছিল এই দলীয় সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠান নিরাপদ না। এবং আমরা তো দেখেছি যে দলীয় সরকারের অধীন নির্বাচন হলে কি হয়। তারপরে ধরেন এই যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেলে তারা তো যথেচ্ছভাবে সংবিধান সংশোধন করে নিজেদের মতো সংশোধন করে ফেলে। এখন আমাদের 4র্থ সংশোধনী পরবর্তী সংবিধানের যে অবস্থান এবং 5ম সংশোধনী পরবর্তী কিন্তু সংবিধানের একই অবস্থান ছিল, অর্থাৎ আপনি নির্বাচনের মাধ্যমে এই সরকারকে কখনো কিন্তু আপনি পরাভূত করতে পারতেন না। এবং এই ধরনের একটা গণ অভ্যুত্থান যদি না হতো তাহলে যুগ যুগ ধরে এই সরকারই কিন্তু ক্ষমতাসীন থাকতো। এবং আমরা তো 3টা নির্বাচন দেখেছি, এরপরে যদি আরও 6টা নির্বাচনও যদি হতো এবং তাদের অধীনে যদি নির্বাচন হতো ওরাই নির্বাচনে বিজয়ী হতো। তাহলে এখন আমাদের তো একটা হলো যে নির্বাচনী ব্যবস্থা, একটা সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা এবং একটা হচ্ছিল অন্তর্বর্তী সরকার বলেন বা তত্ত্বাবধায়ক সরকার বলেন, এটা 2 মেয়াদ বলেন 4 মেয়াদ বলেন, যতক্ষণ পর্যন্ত না আমাদের চরিত্রগত পরিবর্তন না হচ্ছে বা এখানে যে উন্নত রাজনৈতিক সংস্কৃতি যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের দেশে বাস্তবায়ন করতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমি মনে করি যে এখানে আইন দিয়েও হবে না। আইন তো অবশ্যই সবকিছু তো আইনের কাঠামোর অধীনেই তো আপনাকে করতে হবে। এখন যে অন্তর্বর্তী সরকার যেটা আছে, এই অন্তর্বর্তী সরকার যদি আগামীতে যারা নির্বাচনে বিজয়ী হবে তারা যদি এই সরকারকে যদি অনুমোদন না দেয় তাহলে তো এই সরকারের কার্যকলাপ অবৈধ হবে। অবশ্যই তো আগামীতে যারা নির্বাচন পরবর্তী যারা সরকার গঠন করবে তাদেরকে তো এই সরকারকে অনুমোদন দিতে হবে। যেমন 111 গভর্নমেন্টকে হাসিনা সরকার অনুমোদন দেয় নাই, অনুমোদন না দেওয়ার কারণে 111 গভর্নমেন্টটা অবৈধ এবং 111 গভর্নমেন্ট অবৈধ কারণে তৎপরবর্তী যে 3টি নির্বাচন হয়েছে ওই 3টি নির্বাচন অবৈধ। ওই 3টি নির্বাচন ওটা হচ্ছিল, এটাকে বলা হয়েছিল ধারাবাহিক বা কালানুক্রমিক, যে কালানুক্রমিক বা ধারাবাহিকভাবে অবৈধ। এবং আমরা যদি সংবিধান বা আইনের আলোকে যদি বিশ্লেষণ করি তাহলেও ওই 3টি নির্বাচন অবৈধ। ধন্যবাদ। একজন দর্শক টেলিফোন আছে, ফোনটি নেই। শুভরাত্রি দর্শক, পরিচিতি বলুন সংক্ষেপে প্রশ্নটি। আমি প্রফেসর মাহবুব, শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং মান্না ভাইয়ের কাছে একটা কোশ্চিন, দেখেন আমরা এখন একটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি,
কিন্তু আমাদের যে ছাত্র নেতৃত্ব নাগরিক অধিকার তারা অলরেডি আমরা শুনছি যে তার একটা প্ল্যাটফর্ম, রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করছেন। তো এটা কি আপনারা কি মনে করেন যে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে? সেক্ষেত্রে তো আবার এই নিরপেক্ষ নির্বাচন নিয়ে পরবর্তীতে আমাদের মধ্যে কোশ্চেন উঠতে পারে, কারণ তাদের অলরেডি 2 জন প্রতিনিধি সরকারে প্রতিনিধিত্ব করছেন, এবং সেক্ষেত্রে আপনারা এটাকে কিভাবে দেখছেন রাজনৈতিক ভাবে? ধন্যবাদ মান্না ভাই। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে যাবে কেন? প্রত্যেকেরই সংগঠন করবার, মত প্রকাশের অধিকার তো আছে, সংগঠন করতেই পারে তারা। আপনি যেটা মূল প্রশ্নটা করতে চাইছেন সেটা হচ্ছে ক্ষমতায় থেকে পার্টি করবে, এটা ইথিক্যাল হবে কি না এবং এটাকে গ্রহণযোগ্য হবে কিনা আমাদের কাছে, এটা একটা অবশ্যই বড় প্রশ্ন। আমি মনে করি যারা যারা ক্ষমতায় আছেন তারা ঠিক এখন পর্যন্ত ডাইরেক্টলি যে পার্টি করতে নেমেছেন এরকম কিছু না, তারা ওইটুকু বোধহয় নিজেদেরকে কি বলবো দূরে রাখছেন বা সেভ করে রাখছেন যেভাবেই বলেন। কিন্তু তারা যাদের সাথে যুক্ত আছেন বা তাদের সাথে যারা যুক্ত আছেন তারা খুব থিক অ্যান্ড থিন যুক্ত আছেন, যে কারণে এরকম করে বলাই যেতে পারে যে এরা থাকা মানে তো ওরাই থাকা। এবং প্রায় প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা মন্ত্রণালয়ের একজন করে উপদেষ্টা বা সহ উপদেষ্টা রাখবার যে প্রভিশন রাখা হয়েছিল, সবই মানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়তো হয়নি, কিন্তু এটা বোঝা যায় যে সরকারের এই শিক্ষার্থী বা ছাত্রদের একটা বিরাট প্রভাব আছে। এই প্রভাবকে কাজে লাগিয়ে যদি তারা দল করতে চায় তাহলে তারা নিজেদের রাজনীতির বয়ানি তো তৈরি করতে পারবে না। মূল বিষয়টা কি, এই লড়াইটা হয়েছে যে আমরা ফ্যাসিবাদকে পরাজিত করেছি, এখনকার লড়াই হচ্ছে একটা গণতন্ত্র বিনির্মাণের। সেই গণতন্ত্র বিনির্মাণ কি আমি কোয়ার্সিভ ওয়েতে করব নাকি ডেমোক্রেটিক ওয়েতে করব? নিশ্চিতভাবে যদি ডেমোক্রেটিক ওয়েতে করতে পারি, আমি কোয়ার্সিভ ওয়েতে যাব কেন? কোয়ার্সন তো ডেমোক্রেসি নয়। ক্ষমতার অপব্যবহার করে করতে যাব সেটাও ডেমোক্রেসি নয়। সেই অর্থে এটা প্রশ্নের মধ্যে পড়তে পারে। এখন পর্যন্ত তারা পরিপূর্ণ অবয়বে আসেনি বলে বা পরিপূর্ণ তাদের বক্তব্য নিয়ে আসেনি বলে আমি মনে করি যে ডাইরেক্টলি এই ক্রিটিসিজম। আচ্ছা মানব, একটু এখানে একটা প্রশ্ন করতে চাই যে আগামী যে নির্বাচনটা অর্থাৎ যদি তত্ত্বাবধায়কের অধীনে হয় না ইন্টিরিম গভর্নমেন্টের অধীনে, এইটি তত্ত্বাবধায়ক রূপান্তর হবে একটি প্রশ্ন। যদি তাই হয় তাহলে এখানে তো নাগরিক কমিটির 2 জন যে সদস্য আছে সেই প্রশ্ন আসবে, ছাত্র আন্দোলনের 2 জন ইথিক্যালিও আসে, কনস্টিটিউশনই হয়তো আসে কিনা সেটা অন্য ব্যাপার। কিন্তু ইকতাদার সাহেব যে কথাটা বলেছেন সেটা খেয়াল করেন, এই অন্তর্বর্তী সরকারকে কেয়ারটেকার গভর্নমেন্টে ট্রান্সফর্ম করার সুযোগ নাই উনি বলছেন। তার চেয়ে বড় কথা উনি বলছেন যে এইটা মানে যেহেতু অকার্যকর আছে সেটাকে আর একটা আদেশ দিয়ে বাতিল করলে ওইটা কার্যকর হয়ে যায় না। যদিও আমি আবার এটা বুঝতে পারছি না যে মানে আমি জানি না, আমার জ্ঞানের মানে কমতির কথা বলছি, আপনি যখন ওটা বাতিল করেছেন তো ওটা তো অকার্যকর হবেই, তাহলে ওটা রিভাইভালের পথ কি কিছু কি আছে? যেহেতু রায়টা কমপ্লিট নয়, আমি এটাও বুঝি না এই কমপ্লিট টেস্টটা কীরকম করে আসবে। এমন হতে পারে যে অর্ডারটা পার্শিয়ালি দিয়েছি, অথবা এমন হতে পারে যে আমরা অর্ডারটা পার্শিয়ালি দিলেও এইটাকে পরিপূর্ণ করব, আরও কী কী এর মধ্যে প্রশ্ন থাকতে পারে, কি কি জিজ্ঞাসা থাকতে পারে, এগুলো নিয়ে সেগুলো মিলে যদি হয়, তারপরে ধরেন ছাত্ররা যারা ক্ষমতায় আছে তারা থেকে যদি রাজনীতি করে অথবা তাদের ক্ষমতার প্রভাব দিয়ে যদি রাজনীতি দল হয়, এটা অবশ্যম্ভাবী রূপে একটা নৈতিকতার প্রশ্ন আসবে। সেটা কনস্টিটিউশনাল ব্যাখ্যা বা যে বিধিবিধান আছে, নির্বাচন যদিও হয় মানে এই বর্তমান সরকারের অধীনে যদি নির্বাচনটা হয় তাহলে সেখানে প্রশ্ন উঠবে কিনা? প্রশ্ন উঠতেই পারে, কেউ মামলা করতে পারে, তখন আর একটা রায় হতে পারে, এগুলো তো অ্যাডভান্স বলতে পারবো না। কিন্তু এই জায়গাতে একটা গ্রে এরিয়া রেখে আপনি অগ্রসর হচ্ছেন, তাতে কোনো সন্দেহ নেই। আমরা সংস্কার ইত্যাদি করছি কেন? পরিচ্ছন্ন একটা নির্বাচন করবার জন্য, কিন্তু তার আগে আপনি একটা জঞ্জাল তৈরি করে ফেলছেন এই জায়গাতে। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে, এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। এ পর্যায়ে আমরা যাচ্ছি মাহমুদুর রহমান মান্না। আপনাকে যে প্রশ্নটি করেছিলাম যে আইন কানুন সবই করা হলো, সংস্কার নানা রকম কমিটি গঠন করা হয়েছে, কিন্তু যেটি সোহরাব হোসেন বললেন এবং দুজনেই বললেন যে যদি রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে যদি পরিবর্তন না ঘটে, উপলব্ধি না হয়, তাহলে কি দাঁড়াবে? সংস্কৃতি সবই একই বিষয়। এমনি সাধারণভাবে বলা হয় না, রাজনীতি সমাজের নিয়ন্ত্রক। আপনি অর্থনীতি বলেন, সংস্কৃতি বলেন, ক্রীড়া বলেন, যাই বলেন, সব কিছুই গাইডেড হচ্ছে বা পরিচালিত হচ্ছে রাজনীতি দিয়ে।
সেই রাজনীতি যদি গলত থাকে তাহলে বাকিগুলো তো গলত হবেই, এবং সেই রাজনীতিকে ধারণ করছে বা প্রচারের মধ্যে নিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো, এবং সেটাকে গাইড করছে রাজনৈতিক নেতৃত্ব। আমি জানি না আপনারা দেখেছেন কিনা, ওইখানে আপনাদের ওই গেস্ট রুমে বসে কথা বলছিলাম, আজকে বিএনপির একটা অনুষ্ঠান হয়েছে, তারেক রহমান সাহেব ওখানে ইয়েতে আসছিলেন ভার্চুয়ালি, সেখানে আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলছেন এত সংস্কার বাদ দেন, আগে রাজনীতির সংস্কার করেন, রাজনৈতিক নেতৃত্বের সংস্কার করেন। আমি মনে করি এই যে উনি এই কথাটা বলেছেন একটা উপলব্ধি থেকেই বলেছেন, মানে খুবই সিম্পল বিষয় যে এখন যে ধরেন এই 50th অ্যামেন্ডমেন্ট চলে যাবার পরে আপনি সব সংস্কার করলেন, একটা পার্টি খুব আনলাইকলি নয় 2/3 মেজরিটিতে পার্লামেন্টে গেল, সব বদলে দিতে পারবে। তো ওইটা যদি ঠিক না হয় তো বাকিটা তো ঠিক হচ্ছে না। সেই অর্থে ডেফিনেটলি পলিটিক্স ইজ দি কমান্ডার, তাকে যদি আপনি ঠিক না করতে পারেন তাহলে বাকি কোনো জিনিস ঠিক হবে না। তাহলে কি কি দাঁড়াচ্ছে তাহলে মানন ভাই, যে এত অর্থাৎ এই গণ অভ্যুত্থানের ভেতরে অসংখ্য মানুষ জীবন হলো, ছাত্ররা জীবন দিয়েছে, তাহলে কি দাঁড়াবে কি ভবিষ্যৎ, আপনি কি ভবিষ্যতে দেখতে পাচ্ছেন? না, এখানে আবার আমি এর সাথে একটা জিনিস যুক্ত করি, সেটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো আবার কোনো মানে সুপ্রা বডি তো না, ওরা জনগণের মধ্যে থাকতে হবে। গণচেতনা যদি আপনার পজিটিভ থাকে, গণচেতনা যদি একটা প্রোটেকশন তৈরি করতে পারে, তাহলে কিন্তু হবে না। মানে এরকম করে ধরেন আমি যদি আপনাকে বলি আগামীকালকে কিন্তু আমেরিকাতে মার্শাল ল হবে, আপনি তো ফালতু লোক মনে করবেন আমাকে, কারণ কোনোভাবেই আমেরিকাতে গণতন্ত্র কীভাবে মার্শাল হতে পারে, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, ইভেন ইন্ডিয়াতে মার্শাল হবে আমরা তো ভাবতে পারি না। ওইখানে স্বৈরতন্ত্র, এক ব্যক্তির শাসন কায়েম হবে, ভাবতে পারি না। সেই তুলনায় আপনি দেখেন যে গান্ধী কত বড় টাওয়ারিং পার্সোনালিটি ছিলেন, কিন্তু তার তো ব্যক্তি মানে কর্তৃত্ববাদ তো প্রতিষ্ঠিত হয়নি। একটা চর্চার মধ্যে দিয়ে আস্তে আস্তে যখন মানুষ নিজেই গণতন্ত্রের জন্য একটা বাতাবরণ তৈরি করতে পারে, তখন সেটাকে ভাঙতে পারে না কেউ। এই জন্য জনগণকে শিক্ষিত করে তোলা, জ্ঞানের ভিত্তিতে, চর্চার ভিত্তিতে যদি আপনি রাজনীতিটা গড়ে তুলতে পারেন, তাহলে নেতৃত্ব তার অনুগামী হতে বাধ্য। মানে আমি এখানে বাংলাদেশের কনটেক্সটে একটা দুটো উদাহরণ বলি, একদম রিসেন্ট। আমি এক কথায় বলবো যে আমি খুব অ্যামেজড উইথ এই যে জুলাই আগস্টে যে ইনসারেকশনটা হলো, এর মধ্যে দিয়ে মানুষের চেতনায়, মননে, ভবিষ্যৎ কল্পনায়, রূপকল্পে এত পরিবর্তন আসছে, আমি বিস্মিত হয়ে যাই। স্বাধীনতা যুদ্ধ তো আমাদের এই আন্দোলনের চেয়ে অনেক বড় ব্যাপার ছিল, কিন্তু স্বাধীনতা যুদ্ধের মধ্যে মানুষের আকাঙ্ক্ষার পাখা এত সম্প্রসারিত ছিল না এবং এত কনসলিডেটেড ছিল না। ফলে যেমন আমি বলি যে যেরকম করে জীবন দিয়েছে আপনার সাইদ কিংবা ধরেন যে মুগ্ধ, সেরকম করে জীবন দেওয়ার ঘটনা আপনি এর মধ্যে আর খুঁজে পাবেন না আমাদের পলিটিক্যাল আন্দোলনের মধ্যে। তো এরা কি থেকে এই যে চেতনাটার উন্মেষ বা তার উৎসারণ কেমন করে হলো, আমি মনে করি যে এটা হয়েছে তাদের জীবনবোধ থেকে শিখেছে। ওই জীবনবোধের ভিত্তিতে জ্ঞানের সাথে যুক্ত হয়ে যদি রাজনীতির গাইডটা তৈরি হয়, তাইলে সেটা কোনো পলিটিক্যাল পার্টিও ভাঙতে পারে না। শেষ পর্যন্ত শেখ হাসিনা তো টিকতে পারলেন না, প্রায় মনে করেছিলেন যে কেউ কিছু করতে পারবে না, কীরকম করে পড়ে গেল। এবং এরকম পৃথিবীতে বহু ইতিহাস আছে যেখানে স্বৈরাচার পড়েছে। তারপরে গণতন্ত্র নির্মাণের যে প্রক্রিয়া, সেটা আমরা যেগুলোকে গণতান্ত্রিক দেশ দেখি, আমি মনে করি তারা সেই গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে বুঝে না বুঝে ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যেতে পেরেছে। আমরা অনেকে তা পারিনি, ফলে আমরা গণতন্ত্র সৌধ নির্মাণ করতে পারিনি। আমি বলতে চাইছি রাজনৈতিক দল বা নেতৃত্বের প্রভাব বা তাদের ভূমিকা খুবই মুখ্য বলবো, কিন্তু সবার উপরে জনগণ, তার উপরে কিছু না। মানে সেই জনগণকে ওরিয়েন্টেশন করার বা সচেতনতা বৃদ্ধির কোনো উদ্যোগ রাজনীতি দলগুলোর ভিতরে আছে কিনা আপনি বলবেন। একজন দর্শক টেলিফোন আছে, ফোনটি নিয়ে। দর্শক, আপনার পরিচয় দিয়ে বলুন সংক্ষেপে প্রশ্নটি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ জিয়াউর রহমান, কুমিল্লা থেকে। জি বলুন। আমার প্রশ্নটা ছিল এই অনুষ্ঠান আলোচক বৃন্দের নিকট যে আওয়ামী লীগ সরকার যে ধরনের কার্যকলাপ রাষ্ট্রের বিরুদ্ধে করলো, তারা কি আর নির্বাচন করার মতো কোনো অধিকার আছে কিনা? ধন্যবাদ। মান্না ভাই, আপনি যদি বলুন। না, মানে এটা হয়েছে কি, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে যদি বলেন, তাহলে আওয়ামী লীগ কিন্তু তার একটা ব্যাখ্যা দিতে পারবে। কারণ দলটা কিন্তু খুব ক্ষুদ্র একটা গোষ্ঠী নয় বা জাস্ট একটা ব্লক নয়, দলটা অনেক বড়। তো দলে যে নেতৃত্ব করেছে, এরকম করে যদি বলি, ব্যাপক কর্মীরা কী করেছে, নেতৃত্বে কতজন লোক আছে,
এই যে সরকার মামলা দিচ্ছে এই অপরাধের জন্য, সেটা কত, হাজারটা লোকও তো না, কিন্তু তার দলের কর্মী নেতা সমর্থক কত আছে সেটা হয়তো লাখের কাছাকাছি চলে যাবে। তো এই নেতৃত্ব বাদ দিয়ে বাকি লোকগুলো যদি বলে আমরা একটা ফেয়ার পলিটিক্স করব, যে গণতন্ত্রের কথা আপনারা বলছেন আমরা তাই চেয়েছি কিন্তু আমাদের নেতৃত্বের কারণে এটা পারিনি, তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের সংগঠন করার অধিকার তো আপনি হরণ করতে পারবেন না। আপনি একটা রেস্ট্রিকশন দিতে পারেন, আর আওয়ামী লীগ নামে করবেন না, এটা করলে লোকের মধ্যে ইমপ্রেশন খারাপ হতে পারে, তারা মানতেও পারে নাও মানতে পারে। আমার মূল কথা হচ্ছে যে যে অপরাধ করছে সেই অপরাধের শাস্তি আপনি তাকে নিশ্চয়ই দেবার অধিকার রাখেন, রাষ্ট্র রাখে, কিন্তু জনগণের যে কোনো পরিস্থিতিতে তার যে মৌলিক অধিকার সেটার উপর তো তারা হস্তক্ষেপ করতে পারে না। সেই বিবেচনা করেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তার সাথে আমি আরেকটা জিনিস যুক্ত করবো, সেটা হচ্ছে ধরেন আপত্তিক সময়ের জন্য, মানে এই মুহূর্তে আমি যখন বিবেচনা করছি তখন পিপুল সেন্টিমেন্ট বলে একটা জিনিস আছে। আজকেই যদি আওয়ামী লীগের নামে মিছিল বেরোয় তাহলে তো সমস্ত জনগণ তারপরে হামলে পড়তে পারে। ওরকম মিছিলের অনুমতি গণতান্ত্রিক সরকারও দেবে আমি এরকম মনে করি না, কারণ গণতন্ত্র চর্চা যেরকম করতে হবে, আবার এমন চর্চার নাম করে গণতন্ত্র ধ্বংস হতে পারে সেই কাজও করতে দেওয়া যাবে না। ধন্যবাদ। সোহরাব হাসান, আপনি কি বলবেন এই প্রসঙ্গে? প্রশ্ন নাই, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি যে মৌলিক একটি প্রশ্ন, যে গণঅভ্যুত্থানের একটি লক্ষ্য ছিল দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, শুধু নয় গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হবে, গণতান্ত্রিক সংস্কৃতির একটি গুণগত মান উত্তরণ করা হবে, এই যে বিষয়গুলো যে আসছে। এই ছাত্র গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছে একাংশ বাদে একেবারে অগ্রবর্তী সচেতন যারা আন্দোলনটি পরিচালনা করেছে, তাদের বাদ দিলে পুরো জনগোষ্ঠী যে সাবেক সরকারের বিরুদ্ধে নেমেছিল, তাদের রোষ, ক্ষোভ, দ্রোহ, এটা একটাই মূল লক্ষ্য ছিল, একে সরানো, মানে স্বৈরাচারকে সরানো। পরবর্তীকালে কিভাবে নির্মাণ করবে সেই বিষয়টা খুব ভাবা হয়নি। কেউ কেউ ভাবতে পারেন নেতৃত্ব, কারণ ভাবা হলে এর পরেই কিন্তু আমরা দেখলাম যে দ্বিধাদ্বন্দ্ব, মত পাল্টা মত, একজন এক এক পক্ষ এক এক রকম চিন্তা করছে। কেউ বলছে 2 বছর পরে 5 বছরের নির্বাচন দরকার নেই, কেউ বলছে না নির্বাচন 6 মাসের মধ্যেই হতে হবে, কেউ বলেছেন যে মানে পুরনো রাজনীতি পরিত্যক্ত হয়ে গেছে, এর মধ্য দিয়ে পুরনো নতুন বন্দোবস্ত করতে হবে। সুতরাং এই যে মত দ্বিমত, তৃতীয় মত, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোবে। প্রথম হচ্ছে যে গণতান্ত্রিক ধারাটা বহাল রাখতে হবে, বজায় রাখতে হবে। একটা আমরা ধরেন এই যে ভুল শুদ্ধ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে 91 থেকে 2008 পর্যন্ত যে আসলো, মাঝখানে আবার 2 বছর সেনা সমর্থিত সরকার, সেটার একটা ছিল যে একটা পদ্ধতি করা হলো যে অন্তর্বর্তী সরকার, ওই তত্ত্বাবধায়ক সরকার। এর মধ্য দিয়ে যেহেতু 5 বছর পর জনগণের কাছে যেতে হবে, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে একটা অনুশোচনাবোধ, অপরাধবোধ এবং জবাবদিহি সবচেয়ে এটা হতো। আওয়ামী লীগ সরকার যেটা করলো, এই পঞ্চদশ সংশোধনী জারি করে যে এটা যাতে করতে না হয়, তা যা হয় আপনার কোনো যদি জবাবদিহি করতে না হয়, আমাদের সরকারি অফিসেও যেটা হয়, আপনি যে কর্মকর্তাকে কোনো এনবিআর বলেন, পুলিশ বলেন, যে কোনো হবে, সুতরাং এটা হচ্ছে জবাবদিহির ভেতরে আনা। এটি কিভাবে আনা যায় প্রতিটি নাগরিককে। এখন আমাদের এখানে তো যারা নির্বাচিত হয় তারা মনে করে তাদের জবাবদিহির প্রয়োজন নেই, আর যে কারণে এই যে সংবিধান সংস্কারটার অনেক নির্বাচন সংস্কারে অনেক কথা আসছে যে প্রত্যাহার, রিকল, এই সিস্টেম চালু করা যায় কিনা, না ভোট চালু করা যায় কিনা। তাহলে দেখা যেত যে আপনি যে 5 জন প্রার্থী দিলেন, 5 জনের মধ্যে দেখা গেল 4 জনের বিরুদ্ধেই বা 5 জনের বিরুদ্ধেই 50% কম ভোট পড়লো। এবং কোথাও কোথাও আছে আপনি তুরস্ক যে নির্বাচন হলো 50% কম ভোট পেয়েছে, দ্বিতীয়বার নির্বাচন করতে হয়েছে। মানে অনেকগুলো মানে এই যে অনাচার রুদ্ধ করার, অনাচার থেকে বিরত রাখার জন্য কিছু আইনি সুরক্ষা দরকার, যেটি সংস্কার নিয়ে কথা হচ্ছে। আমি মনে করি তাতে হয়তো কিছুটা মানে আমরা উন্নত গণতন্ত্র পাবো না, তবে সহনীয় গণতন্ত্র পেতে পারি। ধন্যবাদ। ইকতাদার আহমেদ, আপনি বলুন যে যেটা বলবার চেষ্টা করেন যে একটু না ভোটের বিধানও রাখা যেতে পারে, একটি মোটামুটি সংস্কার প্রক্রিয়া, আইনের সুরক্ষার কথা বলা হয়েছে।
2008 সালে যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন কিন্তু তারা আরপিওতে সংশোধনী এনেছিল। আরপিও মানে ছিল রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার, এবং এই আরপিওর অধীনেই কিন্তু নির্বাচন পরিচালিত হয়। এবং সেখানে তারা সংশোধনী এনে যে না ভোটের বিধান করেছিল, যে একজন ভোটার উনি যদি চায় যে উনি কোনো প্রার্থীকে ভোট দিতে, মানে অর্থাৎ 5 জন প্রার্থী আছে, কোনো প্রার্থী তার পছন্দ না, তখন তিনি ক্রস দিবেন, একজন না ভোট দিবেন। তো ওই বিধান কিন্তু পরবর্তীতে এটা ওনার হচ্ছিল অধ্যাদেশ করে এই বিধানটা করে। পরবর্তীতে যখন আওয়ামী লীগ ক্ষমতাসীন হলো তারা এটাকে আর অনুমোদন করেনি। এই অনুমোদন না করার কারণে না ভোটের বিধানটা বাতিল হয়ে গেল। এবং এখানে কিন্তু খালি না ভোটের বিধান, আরও বিধান ছিল। যেমন একটা রাজনৈতিক দলকে যদি নিবন্ধন পেতে হয় তাহলে তাকে কিন্তু প্রত্যয়ন করতে হবে। যে আইনগুলো তো ছিল, তাহলে সেগুলো কেন মানা হলো না পরবর্তী পর্যায়ে? না, এটা তো করেছে এই যে তখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার অধ্যাদেশের মাধ্যমে করেছে। তারা 122টা অধ্যাদেশ করেছিল। 122টা অধ্যাদেশের মধ্যে আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পরে তারা 44টা অধ্যাদেশকে আইনে পরিণত করে এবং 78টা অধ্যাদেশ তারা আইনে পরিণত করে নাই, এবং না করার কারণে সেই অধ্যাদেশ তার কার্যকারিতা হারায়। তাহলে ওই 78টা অধ্যাদেশ কার্যকারিতা হারানোর মধ্যে এটাও একটা, অর্থাৎ এটা আংশিক কিছুটা ওরা যেগুলো আইনে পরিণত করেছে সেগুলো কি মানা হয়েছে? না, সেগুলো তো এখন মানা না মানা, আপনার যে সংবিধান হচ্ছিল দেশের সর্বোচ্চ আইন, আপনি কি সংবিধান মানছেন নাকি? এখন আপনার যদি ধরেন মানা না মানা, এটা তো হচ্ছিল যে সরকারের ব্যাপার বা ব্যক্তির ব্যাপার। দেখুন বিষয়টি এমন দাঁড়ায় যে আইন থাকলেও যদি না মানতেও পারে এমন একটি বিষয় দাঁড়িয়েছে। না, এখন আমাদের দেশে, এটা অন্য দেশে তো এটা হয় না। এই যে আপনি যুক্তরাষ্ট্র বলেন বা যুক্তরাজ্য বলেন বা আমাদের পার্শ্ববর্তী দেশের কথা আমি বলছিলাম, উন্নত দেশের কথা বলতেছি। আমাদের দেশে ধরেন সংবিধানে বলে দেওয়া আছে যে সংবিধান এবং আইন মেনে চলা প্রত্যেক নাগরিকের কর্তব্য। আমরা কি সংবিধান মানি নাকি? আমি আপনাকে 2-3টা উদাহরণ দিই। একটা উদাহরণ বলতে হবে, আচ্ছা সংক্ষেপ। যেমন যে উচ্চ আদালতের বিচারকরা হচ্ছিল, সেখানে হচ্ছিল যে আপনার যে দ্বৈত নাগরিকত্ব, আপনি ধরেন যে কোনো একজন সংসদ সদস্য যদি দ্বৈত নাগরিক হয় তাহলে কিন্তু উনাকে আগেই কিন্তু একটা নাগরিক রিনাউন্স করতে হবে, এটা অ্যালাউড না। এখন আমাদের যে উচ্চ আদালতের বিচারক, ওনারা যে শপথ নেওয়াকালীন তাকে ব্যক্ত করতে হয় যে আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস এবং আনুগত্য পোষণ করব। এবং অকৃত্রিম বিশ্বাস এবং আনুগত্য এটা ডিভিজিবল না, এটাকে কিন্তু বিভাজ্য করতে পারবেন না। একটা যদি ব্রিটিশ নাগরিক হয় এবং বাংলাদেশের নাগরিক হয় তাহলে ব্রিটেনের প্রতি তার আনুগত্য কতটুকু আর বাংলাদেশের প্রতি আনুগত্য কতটুকু। তাহলে এই ধরনের ব্যক্তিও কিন্তু বাংলাদেশের উচ্চ আদালতের বিচারক হয়েছে, আপিল বিভাগের বিচারক হয়েছে এবং অবসরও নিয়েছে। এখানে তো আইন, বাংলাদেশে কিন্তু আইন কেউ মানে না। এখন আমাদের সংবিধানে আছে যে আপনি এই যে বিচারক হিসাবে অবসর পরবর্তী প্রজাতন্ত্রের কোনো লাভজনক আপনি নির্বাচন কমিশনার বলেন বা উচ্চ আদালতের বিচারক অন্য একটি পদে যেতে পারেন না। এখন আপনি প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার পদে যদি আপনি এক মেয়াদে বহাল চাকরি করেন, আপনার অবসর পরবর্তী আপনি প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হতে পারবেন না। কিন্তু অধিষ্ঠিত তো হচ্ছে। তারপরে কে হচ্ছে যে এখনই একজন উপদেষ্টা আছে, উনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। তো নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন পরবর্তী উনি কি করে আবার উনি উপদেষ্টা হিসেবে, এই যে বর্তমান সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, এটা তো সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এখানে বাংলাদেশে তো অহরহ সংবিধানের লঙ্ঘন হচ্ছে। আপনি সংবিধান মানছেন না। এখন আপনি যদি বিদ্যমান সংবিধান যদি না মানেন, আইন যদি না মানেন, আপনি সংস্কারের কথা বলতেছেন, সংবিধান পুনর্লিখন করার কথা বলতেছেন, এটা কি লাভ হবে? আপনি বিদ্যমান সংবিধানই মানছেন না, আবার নতুন করে আপনি সংবিধান সংশোধন করবেন, আবার সংবিধান নতুন করে লিখবেন। আমি শেষ করছি। যেমন আমাদের সংবিধানে আছে যে উচ্চ আদালতের একজন বিচারক অবসর পরবর্তী প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হতে পারবে না, বিচারিক বা আধা বিচারিক পদ ব্যতীত। এখন দেখা যাচ্ছে যে উচ্চ আদালতের বিচারক পদ থেকে অবসর পরবর্তী খায়রুল হক সাহেব 9 বছর আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন। অবশ্যই আইনের লঙ্ঘন। বিচারিক বা আধা বিচারিক পদ না। বিচারপতি মোস্তফা কামালও আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন। মানে একটা বিরাট বিজয় আমরা অর্জন করেছি সংসদে বাতিল হওয়ার মধ্যে দিয়ে। আর একটা পথ আমাদের সামনে উন্মোচিত হয়েছে, সেটা হচ্ছে কনস্টিটিউশনকেও রিকনস্ট্রাক্ট করব, ইলেকশনকে আমরা রিকনস্ট্রাক্ট করতে পারবো। আমি আশাবাদী। ধন্যবাদ আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, স্বপ্নধারা নিবেদিত গণতন্ত্রের সংলাপ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।